আমার গলাটা শুনে বেশ রাগ উঠছে, তাই না? আর রাগ উঠবে নাই বা কেন? আপনাদের জায়গায় আমি থাকলেও আমার রাগ উঠত। আরে যতই হোক, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। তৃতীয় পর্বের পর অনেক দিন কেটে গেছে, অথচ চতুর্থ পর্ব আসেনি এখনো। আমি জানি প্রচুর কমেন্ট এসেছে, সবাই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে, কিন্তু কি করব বলুন? আমার কিছু পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে আমি কাজ করতেই পারিনি। নমস্কার, আমি বিপ্রদীপ। কল্পনা বিলাসী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এতদিন শুনছিলেন প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ আমাদের কথা। আপনারা বেশ কিছুদিন আগে তার তৃতীয় পর্ব শুনেছেন। আজকে আপনারা শুনবেন আমাদের কথার চতুর্থ পর্ব। দেখুন, আপনারা যারা আমাদের নিয়মিত শ্রোতা, তারা আমাদের ওপর একটু অভিমান করতেই পারে, কিন্তু আমরাও তো আছি আপনার অভিমান ভাঙানোর জন্য। কিন্তু প্লিজ আর অভিমান করে থেকেন না। এই তো দেখুন, আজকে আপনারা গল্পটা আবার শুনতে পাবেন। চলুন তবে আমরা একবার মনে করে নিই আমরা এতদিনে কি শুনেছি। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন কেমনভাবে রাহুল 2016 সালের পুজোর পর টেস্ট পরীক্ষা ও শিলুর প্রতি অনুভূতি নিয়ে দ্বন্দ্বে ভুগতে থাকে। শিলুর জন্মদিনে সে গোপনে মেসেজ পাঠায় অদ্রিজা নামে। স্মৃতির সাহায্যে শিলুকে জেরক্স দোকানে ডেকে এনে জন্মদিনের শুভেচ্ছা জানায় রাহুল, কিন্তু অবশেষে সে ভয়ে পালিয়ে আসে। শিলু অবশ্য জানতে পারে মেসেজটি আসলে রাহুলের ছিল। কালী পুজোর রাতে শিলুকে দেখে আমাদের নায়ক অর্থাৎ রাহুল বা সোমনাথের মনে পড়ে তার প্রতি গভীর ভালোবাসার কথা। শিলু ভাই ফোঁটায় বাড়ি গেলে রাহুল তার সাথে ফোনে কথা বলে। শিলু সরাসরি তাকে প্রত্যাখ্যান না করলেও পড়াশোনায় ফোকাস করতে বলে। উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে সোমনাথ শিলুর মামার কাছে কেমিস্ট্রি পড়তে যায় একটার সময়, যেখানে নানা অজুহাতে শিলুর সাথে তার দেখা হয়। শিলু তাকে উৎসাহ দেয় ভালো করে পড়াশুনো করে ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু পরীক্ষার শেষে স্মৃতির কাছ থেকে রাহুল জানতে চায় যে শিলুর মামি তাকে বিয়ে দিতে চাইছে। সুতরাং রাহুল পড়ে যায় চিন্তায়। এবার শিলু কি আদেও তার হবে, নাকি তাকে চলে যেতে হবে? শিলুর অপেক্ষায় থাকা পরের ফোন কলের আশায় সে বসে থাকে। এর পরে কি হলো সেটা জানতে হলে শুনতে থাকুন আমাদের কথা চতুর্থ পর্ব। ফ্লাইট এখন মধ্য আকাশে। স্মৃতিদের বিদ্রোহ সফল হয়েছে। যাত্রাপথের পুরোটা আমি ওদের বিদ্রোহে হেরে গিয়ে অবশেষে ফিরে গিয়েছি আমার সে ঘরে। সত্যি বলতে ব্যাপারটা আমার খারাপ লাগছে না, বরং আমি বেশ এনজয় করছি সবটা। মনে হচ্ছে আমি যেন স্মৃতিদের হাতে নিজেকে সঁপে দিয়েছি। আহা, চোখের সামনে পুরনো দিনগুলো মনে করতে কতই না ভালো লাগে। ভীষণ অম্বল হওয়ার পর বমি করলে যেমন প্রশান্তি পাওয়া যায়, এখন আমার ঠিক তেমন লাগছে। দেখছেন তো আমি কি বাজেভাবে আনরোম্যান্টিক। এত সুন্দর একটা অনুভূতিকে শেষমেশ কিনা বমির সঙ্গে তুলনা করলাম। আসলে সারাদিন ল্যাবে বসে ব্যাকটেরিয়াদের সংসার বাচ্চা করার ব্যবস্থা করতে করতে নিজের সংসারের কথা মাঝে মধ্যে ভুলেই যাই। অঙ্কের থিওরিগুলোর মতো আমিও বড্ড বেরসিক হয়ে গিয়েছি। এর জন্য শিলু এখনো আমাকে মাঝে মধ্যেই কথা শোনায়। প্লেনটা একবার জার্ক করাই আমার ঘোর কেটেছে। উঠে একটু মুখে চোখে জল দিয়ে এসে আবার বসলাম। আমার আর তর সইছে না। 2 বছর পর আমি ঘরে ফিরছি। যারা বিদেশে থাকে একমাত্র তারাই এই আনন্দের স্বাদ পায়। চোখ বুঝলাম, ক্যানভাসে ফুটে উঠল অনেক কিছু। চলুন একে একে বলি সব। না ভয় পাবেন না, বমির উপমা আর দেব না, একটু বিশ্বাস করুন। এক মনে জানলা দিয়ে বাইরের আকাশ দেখছি। কিছুক্ষণ আগে পর্যন্ত কত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি, আমার খুব একটা ভালো লাগছিল না সেসব। ভীষণ ইমোশনাল হয়ে পড়লে আমার কেন জানি না একা একা থাকতে বেশি ভালো লাগে। এখন ঘর ফাঁকা। কম্পিউটারটা শাটডাউন করে রেখে দিয়েছি একটু আগে।
আমি ওটার দিকে আর তাকাতে পারছি না। তাকালেই কান্না পাচ্ছে। বিছানার এক পাশে বসে দূর আকাশে চোখ রেখে আমার কত যে ভাবনা মাথায় এলো তা বলে শেষ করা যাবে না। কয়েক মিনিট বাদে আমার পাশে রাখা ফোনটা বেজে উঠল। দেখলাম দুর্গাচরণবাবু ফোন করছেন। আমি কয়েক মুহূর্ত ভাবলাম ফোনটা এখন ধরবো কি ধরবো না। আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে ভিজিয়ে দিল আমার গেঞ্জির একটা অংশ। আচ্ছা, কোটা ফ্যাক্টরির জিতু ভাইয়ার কথা মনে আছে? আমার জীবনে দুর্গাচরণবাবু হলেন সেই জিতু ভাইয়া। স্যারের কাছে পড়তে যাওয়ার দিনগুলো মনে পড়ল। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর স্যার টিউশনের সবার নাম্বার জিজ্ঞেস করছিলেন। আমি বরাবরের মতো শেষের দিকে বসেছিলাম। সবার নম্বর বলা শেষ হলে তখন আমার টার্ন এলো। আমি আমতা আমতা করে বললাম, মানে আমার নম্বর ভালো হয়নি স্যার। তুমি নম্বরটা বলো। ভালো খারাপ ডিসাইড করার তুমি কে? 54%। দেখো রাহুল, মাধ্যমিক যদি কাঁসাই নদী হয়, উচ্চ মাধ্যমিক তাহলে দীঘার সমুদ্র, বঙ্গোপসাগর। কাঁসাইয়ের জল বাড়লো নাকি কমলো তাদের সমুদ্রে কি কোনো যায় আসে? মাধ্যমিকের নম্বর একটা দরজা খোলার চাবি মাত্র। চাবি খুলে ওপারে চলে গেলে সবাই সমান। সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। মাধ্যমিকের নম্বর শুধু তুমি কত আগে বা পরে ওই দরজা পেরোতে পারবে সেটা নির্ধারণ করে, আর কিছু না। সুতরাং আর ভেবো না যে তুমি কম পেয়েছিলে। এবার এটা ভাবতে শুরু করো তোমাকে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো পেতে হবে। বুঝলে? শূন্য থেকে শুরু করো। লক্ষ্যমাত্রা ঠিক করো। সাগরের স্রোতে নিজেকে সামলে রেখে সাঁতার কাটো। দেখবে ঠিক ভালোভাবে পেরিয়ে যেতে পেরেছ। সেদিন আমার চোখে সবার অলক্ষ্যে জল এসেছিল। এভাবে কেউ কখনো বলেনি আমায়। সবাই আমার পেছনে আমার কম নাম্বার নিয়ে হাসি ঠাট্টা করেছে। বাজারে রাস্তাঘাটে সবাই আমার বাবাকে ধরে জিজ্ঞেস করেছে আমি কত নম্বর পেয়েছি। বাবা নম্বর বলতে গিয়ে কষ্ট পেয়েছে। সবাই এমন দৃষ্টি দিয়ে তাকিয়েছে যেন আমি জীবনের সব হারিয়ে ফেলেছি। মাকে প্রতিনিয়ত আত্মীয়রা নম্বর জিজ্ঞেস করে বুঝিয়ে দিয়েছে আমি কতটা দুর্বল। অথচ এইভাবে কেউ বলেনি। কাছের বন্ধুরা আর বাবা মা ছাড়া কেউ তো কখনো কাঁধে হাত রেখে বলেনি তুই পারবি রাহুল, তুই পারবি। স্যার সেদিন আমার নম্বর নিয়ে আলোচনা না করে আবার পড়াতে শুরু করেছিলেন। আর সেদিনই শুরু হয়েছিল আমার বায়োলজির প্রতি প্রেম। আর দুর্গাচরণ বাবু ছিলেন বায়োলজি আর আমার মধ্যেকার সম্পর্কের ঘটক। বেশ কিছুক্ষণ ভাববার পর চোখ মুছে ফোন ধরলাম। যথাসম্ভব গলার আওয়াজ ঠিক রাখার চেষ্টা করে বললাম, হ্যাঁ স্যার বলুন। তুমি কাঁদছো রাহুল? না স্যার, কাঁদলাম কোথায়, ওই একটু। থাক, বুঝেছি, আর বলতে হবে না। আজ বিকেলে দেখা করো আমার বাড়িতে। ঠিক আছে স্যার। বলছি যে আমার নম্বর। তোমাকে আমি কি নম্বর জিজ্ঞেস করেছি? আমি জানি তুমি যেটাই পাবে সেটাই বেস্ট, কেননা তুমি তোমার বেস্টটা দিয়ে খেটেছ। তোমার পরিশ্রমের ফসল যাই হোক না কেন সেটাই আমার কাছে সেরা। দেখা করো। জিতু ভাইয়ার কথা মনে আছে তো? বৈভব যখন শেষমেশ ব্যর্থ হলো তখন জিতু ভাইয়া ওকে কিচ্ছু বলেনি, শুধু ওর কান্নার সময়ের সঙ্গী হয়েছিল। আর তারপর আবার নতুন করে শুরু করতে বলেছিল। আমাদেরকে যারা মন থেকে ভালোবাসে তাদের কাছে ম্যাজিক থাকে জানেন তো। তারা কোনো কিছু না জিজ্ঞেস করেও সবটা বুঝে যায়। সেদিন জিতু ভাইয়া জানতো বৈভব নিজের সবটা দিয়েও একটা জিনিসে সফল হতে পারেনি, কিন্তু জিতু ভাইয়া এটাও জানতো যে
বৈভবের সো কল্ড ব্যর্থতা আদতে ব্যর্থতা নয়, বরং সেটা হলো সফলতার সিঁড়ির প্রথম পদক্ষেপ। ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস। ফোনটা রেখে দিয়ে আমি আবার জানলার দিকে তাকালাম। এই সমুদ্রে সাঁতার কাটতে কাটতে আমি এটা বুঝেছি যে আসলে কে তোমার আগে তীরে পৌঁছলো আর কে তোমার পরে, সেটা আদতে ম্যাটার করে না। ম্যাটার করে এফোর্ট, ইন্টেনশন আর আগ্রহ। সেদিনের রাহুলের আজকের সোমনাথ হওয়ার পেছনে যে মানুষগুলোর অবদান ছিল তাদের মধ্যে আমি প্রথম সারিতে দুর্গাচরণ বাবুকে রাখি। একটা ব্যাকবেঞ্চের ছেলেকে টিউশনে হঠাৎ করে সামনের সারিতে ডেকে এনে বসানোর সাহস দেখিয়েছিল সেই মানুষটা। একটা পড়াশোনার থেকে শতহস্ত দূরে থাকা ছেলেকে জ্ঞান অর্জনের স্বাদ পাইয়েছিল সেই মানুষটা। আমার বায়োলজির প্রতি প্রেমের শুরুটা করিয়েছিল ওই একটা মানুষ। বেলা বাড়ছিল, মা ঘরে এসে বলল, একা একা বসে কি করছিস? যা স্নানে যা। আমার এদিকে রান্না হয়ে এসেছে, স্কুলে যাবার তো সময় হয়ে যাচ্ছে। আমি মায়ের কথার কোনো উত্তর না দিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। তারপর কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি পেরেছি মা, তোমার রাহুল পেরেছে। আমি জানতাম তুই পারবি। আমার রাত জেগে তোকে চা বানিয়ে দেওয়াটা সার্থক হবে, আমি জানতাম। তোর বাবা খুব খুশি হয়েছে, রাতে এসে তোর সাথে কথা বলবে। এখন যা স্নানে যা, ওদিকে রান্না পুড়ে যাবে। এই সোমনাথ, এদিকে আয়। ডাক্তার শুনে আমি মুখ ঘুরিয়ে দেখি স্বপ্নেন্দুবাবু একটা ক্লাস থেকে আমায় দেখতে পেয়ে আমাকে ডাকছে। আমি ক্লাসে ঢুকলাম। মৈনাক লালুরাও সঙ্গে ছিল। স্যার আমাকে টেবিলের পাশে ডেকে নিল, তারপর ক্লাসের সবার দিকে তাকালো। এই ঘরটা আমার ভীষণ চেনা ঘর। কিছুদিন আগেও আমরা এই ঘরে বসে ক্লাস করতাম। এখন এখানে আমাদের জুনিয়ররা, মানে নতুন ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা বসে। স্যার ওদের দিকে তাকিয়ে বলল, দেখো সবাই, এই দাদাকে তোমরা সবাই চেনো, সোমনাথ। মাধ্যমিকে অনেক কম নাম্বার পাওয়া সত্ত্বেও সায়েন্স নিয়ে পড়াশোনা করে অনেক পরিশ্রম করে আজও অনেক ভালো রেজাল্ট করেছে এবং বাংলাতে সেকেন্ড হাইয়েস্ট পেয়েছে গোটা স্কুলে। বাংলায় ওর প্রাপ্ত নম্বর 100-র মধ্যে 90। সবাই হাততালি দিচ্ছে। আমার বন্ধুরাও সেই হাততালিতে সঙ্গ দিচ্ছে। হাততালি কিছুটা কমলে স্যার আবার বললেন, সোমনাথ সামগ্রিক দিক থেকে 74% নম্বর পেয়েছে, যেটা যথেষ্ট ভালো। ও হয়তো হাইয়েস্ট হয়নি, হয়তো বাকি অনেকেই ওর থেকে ভালো নম্বর পেয়েছে, কিন্তু কেন আজ ওর কথাই বলছি? বাকিরা সবাই অলরেডি ভালো স্টুডেন্ট, সেটা আমরা সবাই জানি, কিন্তু সোমনাথকে নিয়ে আমরা কেউ কখনো ভাবিনি। স্যার কথা বলতে বলতে লাস্ট বেঞ্চের দিকে তাকিয়ে বলল, এই বেঞ্চগুলোতে বরাবর বসতো ছেলেটা, অথচ মাধ্যমিকে মনের মতো রেজাল্ট না করতে পারার কষ্ট ওকে সব সময় ভাবিয়েছে, ওকে পরিশ্রম করার ইন্ধন জাগিয়েছে। 11 থেকেই বিভিন্ন কাজের জন্য ও আমাদের চোখে পড়তে শুরু করে। আমরা বুঝতে পারি ছেলেটা খাটছে, আর ওর পরিশ্রমের ফল আজও হাতে নাতে পেয়েছে। এত ভালো নম্বর পেয়ে ও উচ্চ মাধ্যমিকের মতো কঠিন জার্নি শেষ করেছে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ও আমাদের কাছে এর জন্যই একটা দৃষ্টান্ত। আজ ওকে ডেকে এই কথাগুলো এর জন্যই বললাম, যেন তোমরা ওকে দেখে একটু উদ্বুদ্ধ হও। আর ওর বন্ধুরাও সবাই ভালো রেজাল্ট করেছে, ওরাও অনেক পরিশ্রম করেছিল।
ওদের ব্যাচটা সত্যিই খুব ভালো, সবাই ওদেরকে দেখে শেখো। গোটা ক্লাস মন দিয়ে শুনছিল স্যারের কথা। আমার চোখে প্রায় জল বেরিয়ে এসেছে। আমি ভাবতেই পারছি না মাধ্যমিকে 54% পাওয়া ছেলেটা সায়েন্স নিয়ে আজ 74% নাম্বার পেয়েছে। এবং এটা দেখেও ভালো লাগছে যে সবাই এর জন্য কতটা খুশি। আমি স্যারকে প্রণাম করলাম। সবাই হাততালি দিতে শুরু করলো আবার। আমিও হাততালি দিলাম নিজের জন্য। ক্লাস থেকে বেরিয়ে আস্তে আস্তে লালু বলল, এ ভাই, গর্বে বুকটা কেমন যেন ফুলে ফুলে উঠছে তোর জন্য, বিশ্বাস কর। ভাই আমি জানতাম তুই ভালো করবি, আমরা ভালো করব। এ শোন মা, বেশি না ভেলকে মারিস না, ঠিক আছে? তুই না, রাহুলকে আমি বলেছিলাম যে ও পারবে। দেখ দেখ, শুনে দেখ, শুনে দেখ। আমি হেসে উঠলাম। একটা ইমোশনাল মোমেন্টে এই হাসি আরো ভালো লাগা তৈরি করলো। আমি লালু, মৈনাক, ফাল্গুনী, সম্রাট, জয়দেরকে জড়িয়ে ধরলাম। আজ স্কুল জীবনের শেষ দিন। এই ড্রেস আর কখনো পরতে পারবো না। রেজাল্ট নিয়ে সবাই এক জায়গায় হলাম। হেড স্যার বেশ ভালো বক্তব্য রাখলেন আমাদের উদ্দেশ্যে এবং তাতে আমাকে নিয়েও বললেন। কি যে গর্ব হলো তা বলে বোঝাতে পারবো না। তারপর একটু পরে সবাই মিলে আমরা স্কুল গ্রাউন্ডে জমা হয়ে কত মজা, কত কান্না করলাম। সায়েন্সের স্টুডেন্টরা সবাই সবার ল্যাব কোটে লেখালেখি থেকে শুরু করে আর্টসের বন্ধুবান্ধবীদের জামাতে লিখে দেওয়া, ছেলে মেয়ে নির্বিশেষে কান্না মজা সব চলল সেদিন। সেসব ডিটেলসে বলতে গেলে আবারও আরেকটা উপন্যাস হয়ে যাবে। তবে হ্যাঁ, সেদিনটা আমার স্মৃতির পাতায় সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থেকে যাবে। আমৃত্যু আমি সেদিনটা ভুলব না। স্মৃতিকণা আমাদের স্কুলে হাইয়েস্ট নাম্বার পেল 90%-এর ওপর। শিলুও ভালো নাম্বার পেল 81.60%। বাকি বন্ধুবান্ধবীরা সবাই কাছাকাছি নাম্বার পেল। শিলুর সঙ্গে অনেক পরে দেখা হলো। বিকেল তখন হব হব করছে। ও একটু পরে এসেছিল। ওকে দেখতেই আমি ওর দিকে এগিয়ে গেলাম। কিরে? শিলু আমাকে দেখতে পায়নি। অর্পিতা, অন্তরা, দেবিকা ওদের সঙ্গে কথা বলছিল। আমি ওকে ডাকতে পেছন ঘুরে আমায় দেখে বলল, খুব ভালো নম্বর পেয়েছিস তো? তুই জানলি কি করে? ওরকম কোনো ব্যাপার নয়, তোর নম্বর জানা এমন কি ব্যাপার? বাকি বান্ধবীরা ইশারায় ওর দিকে হেসে অন্যদিকে চলে গেল। আমি ওর সঙ্গে হাঁটতে লাগলাম আর কথা বলতে লাগলাম। দুপুর গড়িয়ে বিকেল হব হব করছে। স্কুলের মাঠের পাশের আম গাছগুলো থেকে পাতা পড়ে পুরো রাস্তাটা ভরে গেছে। আমরা সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম। পাতার খসখস আওয়াজ হাওয়ার সঙ্গে মিশে একটা অদ্ভুত সঙ্গীত তৈরি করেছে। আর সেই সঙ্গীতের যোগ্য সঙ্গত দিচ্ছে পাখিদের কলকাকলি। বুঝলাম। আচ্ছা, তুই আমায় ফোন করবি বললি, কিন্তু করলি না তো? অপেক্ষা কর, একদিন ঠিক করব। বেশ, আমি কি বলবো আর বুঝতে পারছি না। ভীষণ শান্তি লাগছে আমার। মনে হচ্ছে এই মুহূর্ত যেন শেষ না হয়। তুই এবার কি নিয়ে পড়বি? বায়োলজি নিয়েই পড়বো ভাবছি। আজ বিকেলে দুর্গাচরণবাবু ডেকেছে, যাই স্যারের সঙ্গে আলোচনা করি, তারপর বাড়িতে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নেব। আচ্ছা, তাহলে এখান থেকে চলে যাবি? আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। কথাটার মধ্যে কি যেন একটা ছিল, অনেকটা আকুতি, অনেকটা কষ্ট আর অনেকটা অব্যক্ত আবেদন। একটা আম গাছের তলায় এসে দাঁড়িয়েছি আমরা। আমি একটু ওপরের দিকে তাকিয়ে থাকলাম, কোনো উত্তর দিলাম না। শিলু আমার দিকে তাকিয়ে। আমার কষ্ট হচ্ছে। ইস, আমি যদি ওকে আমার মনের কথাগুলো বলতে পারতাম। এই 2.5 মাস কি যে কষ্টে কেটেছে তা একমাত্র আমি জানি। মাঝে মধ্যে ঘুরতে ঘুরতে ইচ্ছে করে ওদের পাড়ায় গেছি, দূর থেকে ওকে দেখে আবার ফিরে এসেছি।
আবার মাঝে মধ্যে কাঁসাইয়ের তীরে বসে ওর কথা ভেবেছি। ভেবে ভেবে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে, অথচ আমি ভেবেই গেছি। স্মৃতিকণা আমায় বলেছিল যে শিলুর বাড়ি থেকে বিয়ের পরিকল্পনা চলছে। সেদিন থেকে কত রাত গেছে আমার ঘুম হয়নি। নিজেকে শেকলে বাঁধা পাখির মতো লেগেছে। চেয়েছি অনেক কিছু করতে, কিন্তু কিছু করতে পারিনি। মাঝে মধ্যে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে কতবার বলেছি যেন শিলুর এভাবে বিয়ে না হয়। মাঝে মধ্যে ভেবেছি বাইরে না গিয়ে এখানেই পড়াশুনো করব, অন্তত ওকে চোখের বাইরে তো হতে দেব না। আজ 2.5 মাস পরে যখন ওর সঙ্গে আমার সত্যিকারের কথা হচ্ছে, অদ্ভুতভাবে আমার মুখ দিয়ে কিচ্ছু বেরোচ্ছে না। 2.5 মাসে জমে থাকা কথাগুলো কি তবে এভাবেই না বলা থেকে যাবে? আমাদের মধ্যে অনেকক্ষণ কোনো কথা হলো না। শিলুও এবার অন্যদিকে তাকিয়েছে। তারপর আমি কিছু বলছি না দেখে ও বলল, চ এখান থেকে যাই, বাড়ি ফিরতে হবে তো। আমরা দুজন আবার হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমি অবশেষে বলি, থ্যাঙ্কস। কেন? সেদিন তোর মামার কাছে যখন পড়তে গেলাম তখন বলেছিলিস না যে আমি চাইলে অনেক ভালো রেজাল্ট করতে পারি? জানিস, সেদিন থেকে বাড়ি ফিরে আমি কোনো রাত ঘুমাইনি, সারা রাত পড়তাম। তুই না বললে আমি কখনো জানতেই পারতাম না যে আমিও ভালো রেজাল্ট করতে পারি। শিলু আর একটাও কথা বলেনি। আমি ওর চোখের দিকে এক মনে তাকিয়েছিলাম। ওর চোখটা ছলছল করছিল। আমি জানি সেই চোখ অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারিনি। কেন পারিনি সেদিন বুঝিনি। অনেক পরে বুঝেছিলাম কিছু কথা না বলা থাকাই ভালো, তবেই সেই কথাগুলো আমরা চোখ দিয়ে পড়তে পারি। সেদিন আমি প্রথম ওর চোখের ভাষা পড়তে পেরেছিলাম। সেই ভাষা একরাশ আবেগী কান্নায় ভর্তি ছিল, যা সময় আর সুযোগ পেলে আমার বুকের মধ্যে উষ্ণতা পেত, কিন্তু তখনও সেই সুযোগ আসেনি। আমাদের এরিয়াতে বায়োলজি বলতে সবাই জুলজি বা বটনিকে বুঝত। এর বাইরে বায়োলজির যে একটা বৃহৎ জগৎ আছে সেটা আর সেরকম কেউ জানতো না। 11 থেকে বায়োলজি পড়তে আমি ভীষণ ভালোবাসতাম। 12-এর শেষের দিকে এসে আমি ঠিক করলাম যে বায়োলজি নিয়েই ভবিষ্যতে পড়াশুনো করব। একদিন স্কুলে একজন স্যার এলেন ক্যারিয়ার কাউন্সিলিং করতে। তিনি কথায় কথায় বললেন, আচ্ছা, তোমরা কি জানো আজকাল টেকনোলজি এতটাই উন্নতির দিকে যাচ্ছে যে আমরা শুধুমাত্র ডিএনএ সিকোয়েন্স থেকেই একটা মানুষের মুখ অবধি বার করে নিতে পারি, যা কিনা ফরেনসিক সায়েন্সে বেশ খানিকটা অবদান রাখে। আমার তখন রক্তে বায়োলজি। আমার মাথায় একটা প্রশ্ন এলো। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, স্যার, মোনোজাইগোটিক টুইন হলেও তো 100% ডিএনএ ম্যাচ করে, তাহলে সেক্ষেত্রেও কি দুজন বাচ্চার মুখ একই রকম হবে? তখন আর কি, পুলিশ পিটিয়ে ঠিক বার করে নেবে। সেদিন আমার প্রশ্ন করাটা স্যারের চোখে পড়েছিল। সেশন শেষ হলে তিনি আমায় আলাদা করে ডেকেছিলেন। কি নাম তোমার? সোমনাথ দত্ত স্যার। আচ্ছা আচ্ছা, তা ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? বায়োলজি পড়তে ভালো লাগে স্যার, ভেবেছি ওটা নিয়ে এগোবো। বেশ ভালো। চেষ্টা করো জেনেটিক্স, বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার। খোঁজ খবর নাও কোথায় পড়ানো হয়, খুব ভালো লাগবে তোমার। আমাদের বায়োলজি সিলেবাসে এই চ্যাপ্টারগুলো ছিল, কিন্তু এর বেশি আমরা কেউ জানতাম না এই বিষয়গুলোর ব্যাপারে। দুর্গাচরণবাবু কিছু কিছু জিনিস বলেছিলেন বটে, কিন্তু সত্যি বলতে আমাদের গ্রামে বা আশেপাশের জায়গাগুলোতে কেউই এসব নিয়ে পড়তো না। তাই সেদিনের পর বাড়ি এসে আমি ইন্টারনেট ঘাঁটতে শুরু করলাম। কোথায় কোথায় পড়ানো হয়, কি আছে, আর এর কেরিয়ার পার্সপেক্টিভ কি, এই সব আর কি। অতঃপর রেজাল্ট বেরোলে সিদ্ধান্ত নিলাম এগুলোর মধ্যেই কিছু একটা নিয়ে পড়ব। বাইরে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করলাম,
তবে একদিকে আমার বেশ ভয় করতে শুরু করলো। আমাকে কি তাহলে সত্যি এখান থেকে চলে যেতে হবে? আমি কি সত্যি তবে শিলুকে কখনো বলতে পারবো না? ওর বিয়ে হয়ে যাবে এটা জেনেও পারবো না? শিলু কি কখনো তাহলে আমার হবে না? এই প্রশ্নগুলো কুঁড়ে কুঁড়ে খেতে লাগলো আমায় রোজ, প্রতি মুহূর্তে। তবুও আমি এগোতে শুরু করলাম। থেমে থাকলে তো চলবে না, এগিয়ে যাওয়ার নামই তো জীবন। স্যারেরা থেকে শুরু করে বাড়ির লোক আমার রেজাল্ট নিয়ে সবাই বেশ খুশি। সত্যি বলতে আমি নিজেও অনেক খুশি। অনেক দিন রাতের পরিশ্রমের ফল বলে কথা। অনেকের কাছে নম্বরটা হয়তো খুব বেশি নয়, কিন্তু এই কারণেই আমি খুশি হয়েছিলাম যে পড়াশোনা করেই আমি নম্বরটা পেয়েছিলাম। যে আমি মাধ্যমিকের আগে ঠিকমতো বইয়ের মুখ পর্যন্ত খুলতাম না, সেই আমি রীতিমতো রাত দিন এক করে পড়েছি। আমার বাবা মা, দুর্গাচরণ বাবু এবং শিলু আমায় প্রতিনিয়ত সাহস জুগিয়ে এসেছে। ওরা না বললে হয়তো আমি নিজেও জানতে পারতাম না যে আমি এত ভালো রেজাল্ট করতে পারি। তখনকার আমি একটা জিনিস অতটা ভালোভাবে উপলব্ধি করতে পারিনি, কিন্তু আজ এত বড় হয়ে উপলব্ধি করেছি যে ওই জার্নিটা আমার বেড়ে ওঠার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। নম্বর যা হোক না কেন, দিনরাত এক করে পড়াশোনা করাটাই তো আসলে সবচেয়ে বড় রেজাল্ট। ওটাই তো পরবর্তী জীবনে কাজে লাগে। রেজাল্ট বেরোনোর পর কে কোথায় কি নিয়ে ভর্তি হবে সে নিয়ে একটা শোরগোল পড়ল বন্ধুদের মধ্যে। কেউই ঠিকমতো বুঝে উঠতে পারছে না কে কি নিয়ে কোথায় ভর্তি হবে। আমি কিন্তু নিশ্চিত ছিলাম। দুর্গাচরণ বাবুর কথা মতো আমি ইন্টারনেট ঘেঁটে ততদিনে দেখে নিয়েছি কোথায় কোন কলেজে ফর্ম ফিল আপ করা যেতে পারে। বাইরের কয়েকটা রাজ্যে ফর্ম ফিল আপ করলাম, কেননা বায়োটেক নিয়ে আমাদের রাজ্যে খুব কম কলেজে বিএসসি করানো হয়, আর সরকারি কলেজের সংখ্যা তো নেহাত হাতে গোনা। বাইরের রাজ্যে কিছু জায়গায় অ্যাডমিশন টেস্ট দিলাম। তার মধ্যে আমাদের রাজ্যের কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হলো। আমি সেগুলোতেও অ্যাপ্লাই করলাম। এর মাঝে একদিন হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো। সেদিন বিকেলে আমি খেলছিলাম, ব্যাট করতে যাব এমন সময় দেখলাম ফোনটা বাজছে। আমি ব্যাটটা অন্য একজনের হাতে দিয়ে ফোনটা বের করলাম। দেখলাম অর্পিতা কল করছে। আমি কিছুটা অবাক হয়ে ফোনটা ধরলাম। হ্যালো। হ্যালো। আমি আকাশ থেকে পড়লাম। আমি কি ঠিক শুনছি? এটা শিলুর গলা না? আমি নিজেই নিজের হাতে চিমটি কাটলাম একবার। না, আমি তো স্বপ্ন দেখছি না। মাঠের চারপাশে ঘুরতে ঘুরতে আমি অবাক স্বরে বললাম, শিলু। আনন্দে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, লাফিয়ে উঠলাম। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে রোজ আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম, কিন্তু কোনোদিন ফোন বেজে উঠত না। আমি রোজ কষ্ট পেয়ে ঘুমোতে যেতাম। আজ এতদিনের অপেক্ষা অবশেষে তবে শেষ হলো। যাক, অবশেষে ফোন করলি তাহলে। আমি তো ভেবেছিলাম করবিই না। কতদিন ধরে অপেক্ষা করছি। আমি তো বলেছিলাম অপেক্ষা করতে, না করার হলে বলতাম না। আচ্ছা, তুই অর্পিতার বাড়িতে? ওর ফোন থেকে ফোন করা ছাড়া উপায় নেই, তাই চলে এলাম। বুঝলাম। তা কোথায় কি নিয়ে ভর্তি হবি ঠিক করলি কিছু? নার্সিং নিয়ে পড়ার ইচ্ছে ছিল, কিন্তু এবছর আমার বয়স হয়নি। কিছুদিনের জন্য আটকে গেছি। আপাতত কিছু একটা নিয়ে ভর্তি হই, পরের বছর বয়স হলে আবার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, নার্সিং বেশ ভালোই হবে। তাহলে এবার কি নিবি? ইচ্ছে ছিল পুরুলিয়া যাব, ভূগোল নিয়ে পড়ব, কিন্তু হবে না বোধহয়। দেখি, এখানে ইংরেজি আর ভূগোলে অ্যাপ্লাই করেছি। এখানেও তো ভূগোল নিয়ে পড়তে পারিস। দেখা যাক, এখনো কিছু ভেবে উঠতে পারিনি রে। আচ্ছা, তুই তাহলে কি ডিসিশন নিলি? আমি বায়োটেকনোলজি নিয়ে পড়বো এটা শিওর, কিন্তু কোথায় পড়বো জানি না। দেখা যাক, মেরিট লিস্টগুলো বেরোক। আচ্ছা,
একবার ভাবলাম ওকে জিজ্ঞেস করি যে সত্যি বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে কিনা, কিন্তু পারলাম না। কিছুক্ষণ পরে ও বলল, ঠিক আছে আজ রাখি, বেশি কথা বলা যাবে না। আমার মনে মনে ইচ্ছে হলো ওই গানটা গাইতে। কিছুক্ষণ না হয় রহিতে আরও কাছে, কিন্তু গাইতে পারলাম না। কি যেন আমাকে আটকে দিল। তার বদলে বললাম, আবার কবে ফোন করবি? জানি না, অপেক্ষা করিস। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দেয় শিলু। আমার মনটা ভীষণ ভালো লাগছে, আজ ফুরফুরে লাগছে। ও তাহলে আমায় পছন্দ করে, না হলে ওভাবে ফোন করবে কেন? অপেক্ষাই বা করবে কেন? সবার অলক্ষ্যে আমাকে ফোন করার জন্য ও অর্পিতার বাড়ি গেছে। কাউকে পছন্দ না করলে এতটা কি কেউ কারোর জন্য করবে? অনেক দিন পরে আমি একটা আশার আলো খুঁজে পেলাম। স্মৃতিকণার বয়স বুঝে যাওয়ায় ও নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পেরেছিল। ও আমাদের স্কুলে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল। চান্স পেয়ে স্মৃতিকণা নার্সিং পড়তে চলে গেল। মৈনাক লালুরাও নিজেদের ব্যবস্থা করতে লাগলো। সবাই মোটামুটি ইঞ্জিনিয়ারিং পড়বে। হঠাৎ একদিন বুঝলাম আমাদের কিশোরবেলা অবশেষে শেষ হয়ে গেল। এবার আমরা ছন্নছাড়া হয়ে যেতে শুরু করলাম। ভীষণ কষ্ট হলো আমার। আমাকেও তো অন্য কোথাও চলে যেতে হবে। আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পাঁশকুড়া বনমালী কলেজে বায়োটেকনোলজিতে চান্স পেয়ে গেলাম। বাইরের রাজ্যে আর কোথাও যাব না সিদ্ধান্ত নিলাম। অন্তত বাড়ির কাছাকাছি তো থাকতে পারবো, তাই না? অর্পিতার ফোন থেকে একদিন শিলু আবার আমাকে ফোন করতে আমি ওকে জানালাম কথাটা। আমি মেদিনীপুরে চলে যাচ্ছি রে। শিলু অনেকক্ষণ কথা বলেনি এটা শুনে। বুঝলাম ভেতর ভেতর ও কষ্ট পাচ্ছে আমি চলে যাব বলে। কিছুক্ষণ পরে ও বলল, বাহ, খুব ভালো তো। কষ্ট হচ্ছে তোর? ও একটাও কথা বলল না। মেয়েটা নিজের কষ্ট কেন জানি না প্রকাশ করে না। কিছুক্ষণ কোনো কথা বলছে না দেখে আমি নিজেই বললাম, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পাঁশকুড়া বনমালী কলেজে বায়োটেকনোলজিতে চান্স পেয়েছি, বুঝলি? ওখানেই যাব ভাবছি। দুর্গাচরণ স্যারকেও জানিয়েছি। খুবই ভালো খবর। তুই কি করবি? জানি না, দেখা যাক। বুঝলাম ওর কথা বলতে ইচ্ছে করছে না। বেশ কষ্ট পেয়েছে মেয়েটা। শেষমেশ আর সেরকম কথা হলো না। ফোনটা রেখে দিল। এরপর কয়েকটা দিন আমার বেশ চাপে কাটলো। ভর্তি হলাম, সব কিছু ব্যবস্থা করলাম। পাঁশকুড়াতে কোথায় কিভাবে থাকবো সেটা ঠিক করলাম বাবার সঙ্গে। কলেজে হোস্টেল আছে শুনলাম, সুতরাং হোস্টেলই নেব ঠিক করলাম। বেশ কয়েকদিন ওখানে যাওয়ার ব্যবস্থা করতে করতে কাটলো আমার। অবশেষে আমার পাঁশকুড়া যাওয়ার দিন ঠিক হলো। অর্পিতার মাধ্যমে শিলুকে জানালাম পাঁশকুড়া যাওয়ার আগে একবার যেন ও আমার সঙ্গে দেখা করে। ঠিক হলো পাঁশকুড়া যাওয়ার দুদিন আগে ও আমার সাথে বিকেলবেলা চরণ পাহাড়ি কালী মন্দিরে দেখা করবে। দুপুর গড়িয়ে বিকেল হব হব করছে। চরণ পাহাড়ি মন্দিরের একপাশে আমি দাঁড়িয়ে আছি। এই সময় জায়গাটা সাধারণত ফাঁকা থাকে। একটু পরে এখানে ছেলে মেয়েদের ভিড় জমবে জোড়ায় জোড়ায়। সকাল সন্ধে দুবেলা এখানে রোজ পুজো হয়। একটা টিলার ওপরে পাশাপাশি তিনটে মন্দির, একটা শিব ঠাকুরের, একটা হনুমানের আর একটা মায়ের মন্দির। জায়গাটা বিকেলবেলা ভীষণ সুন্দর লাগে। আমি মন্দিরের এক প্রান্তে দাঁড়িয়ে আছি। এখান থেকে দূর দিগন্ত দেখা যাচ্ছে। বসন্তকালে দিগন্ত বিস্তৃত পলাশ গাছের রক্তিম আভায় একটা অপূর্ব মায়াবী জগতে রূপান্তরিত হয় এই জায়গাটা। কয়েকটা বুনো গাছের ডাল নড়ছে সামান্য। পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে।
মিনিট 10 দাঁড়ানোর পর দেখলাম গুটি গুটি পায়ে মন্দিরের সিঁড়ি বেয়ে শিলু উঠে আসছে। আমি হাত নাড়তে ও আমাকে দেখতে পেল। আমি একবার চারিদিকটা দেখে নিলাম, না লোকজন সেরকম নেই। ও আমার কাছে আসতে আমি ওকে বললাম, এখানেই দাঁড়াবি নাকি ওই গাছের নিচে যাবি? না, ওদিকে যাব না, এই জায়গাটা ভালো লাগছে, চ বসবি। মন্দিরের পেছন দিকের বারান্দার একটা প্রান্ত এখানে এসে শেষ হয়েছে। আমরা দুজন জায়গাটায় ধুলো ঝেড়ে বসলাম। দূরের দিগন্তটা অপূর্ব লাগছে। এখানে এসেছিস বাড়িতে জানে? না, অর্পিতার বাড়ি যাব বলে এসেছি। আচ্ছা, ভর্তির ব্যাপারগুলো ঠিক মতো এগোচ্ছে তো? কি করবি ঠিক করলি? না, হয়তো এখানেই ভর্তি হব। ঠিক আছে, পরের বার নার্সিংয়ের ফর্ম ফিল আপ কর। এবার স্মৃতির হয়ে গেল, দেখিস সামনের বার তোরও হয়ে যাবে। আমি ওর দিকে এক মনে তাকিয়ে আছি, আর ও দূরের দিকে তাকিয়ে। ওর চশমার ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছি ওর চোখের কোণাটা চিকচিক করছে। ও আমার দিকে তাকাচ্ছে না, বোধহয় তাকালেই কেঁদে ফেলবে। এমনিতেই মেয়েটা বড্ড শান্তশিষ্ট, নিজের কোনো কথা বলতেই চায় না। বেশ কিছুক্ষণ পর ও বলল, পাঁশকুড়ায় পরশু যাচ্ছিস? ভেরিফিকেশন কি ওখানে গিয়ে হবে? হ্যাঁ। কোথায় থাকবি ওখানে? কলেজ হোস্টেলে। অসুবিধা হবে না? তা তো একটু হবেই, মায়ের হাতের খাবার মিস করব। কবে বাড়ি আসবি আবার? পুজোর ছুটিতে আসবো। আগেরবার আমার জন্মদিনে আমাকে ক্যাডবেরি দিয়েছিলিস, তার জন্য আমার তোকে থ্যাঙ্কস জানানো হয়নি, আজ জানাচ্ছি, থ্যাঙ্কস। সে ঠিক আছে, আমি তো সেবার ভীষণ ভয় পেয়েছিলাম। ভয়ে ঘুম হয়নি রাতে জানিস। ভেবেছিলাম কেউ যদি জেনে যায়, বা তুই যদি আমাকে চট্টর মেরে বসিস। বাপরে, না না, মারবো কেন? কেউ আমাকে জন্মদিনে উইশ করছে, আমি তাকে মারবো? দূর। আমি ক্যাডবেরিটা খেয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। আচ্ছা, তোর সেদিন কেমন লেগেছিল? সত্যি বলতে অবাক হয়েছিলাম। এর আগে কেউ কখনো আমার জন্মদিনে আমাকে এভাবে উইশ করেনি বা চকলেট দেয়নি। তবে আমি এতটা আশা করিনি। স্মৃতির থেকে জেনেছিলাম অদ্রিজার নাম করে তুই আমাকে উইশ করেছিস, কিন্তু পরের দিন তুই ওইভাবে চকলেট দিবি ভাবিনি। ভীষণ ভালো লেগেছিল সেদিন, প্রথমবারের জন্য জন্মদিনটা স্পেশাল লেগেছিল। আমি মনে মনে ভাবলাম, ইস, যদি সেদিন বলতে পারতাম আমার মনের কথাগুলো, তাহলে হয়তো ওর জন্মদিনটা আরো স্পেশাল হয়ে থাকতো। আমার একটাই আক্ষেপ থেকে গেল, আজকেও আমি ওকে ঠিক করে বলতে পারছি না, মুখ খুলে বলতে পারছি না যে আমি ওকে ভালোবাসি। ওই দিনটা আমারও খুব স্পেশাল। যাকগে, আমি তো চলে যাচ্ছি। তুই কিন্তু ভালো থাকিস, কেমন? নিজের যত্ন রাখিস। ওখানে গিয়ে তোর কত বন্ধু বান্ধবী হবে, তুই আমাকে ভুলে যাবি তাই না? হ্যাঁ, ফালতু কথা রাখতো, আমাকে ভুলে যাবি তাই না? অতই সহজ না, সত্যি। হয়তো আমাকে মনে থাকবে না, ফোন করলে হয়তো বলবি কে আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। মাথা গরম করাস না শিলু, আমার সব ভালো লাগে না শুনতে। বুকটা কেমন যেন করে উঠল। এই প্রথমবার আমি ওকে শিলু বলে ডাকলাম। কেমন যেন লজ্জা লাগলো আমার। আমি ওর দিক থেকে মুখ সরালাম। বিকেল হচ্ছে, এখান থেকে এবার উঠতে হবে। ওর বাড়িতে দেরি করে ঢুকলে সমস্যা, তাছাড়া আমাকেও বাড়ি গিয়ে ব্যাগ গোছাতে হবে। শিলু হাসি থামিয়ে বলল, বুঝলাম। কি বুঝলি? বুঝলাম তুই অপেক্ষা করবি তাহলে ফোনের জন্য। আমি কোনো কথা বললাম না। মনে মনে চরণ পাহাড়ি মায়ের কাছে প্রার্থনা করলাম যেন ওর খুব তাড়াতাড়ি একটা পার্সোনাল ফোন হয়, তাহলে তো যখন তখন ওর সাথে অন্তত কথাটা বলা যাবে। চ আজ উঠি। শিলুর মুখটা শুকিয়ে গেল, চশমার ফাঁক দিয়ে চোখের কোণা আবারও চিকচিক করছে দেখলাম। মেয়েটা অনেক কিছু বলতে চাইছে আমায়, অথচ পারছে না।
আমারও ভীষণ ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু আমি পারছি না, চাইলেও ওর খুব কাছে যেতে পারছি না। চলে যাবি? হ্যাঁ, এবার উঠতে হবে, বিকেল হচ্ছে তো, তোর দেরি হলে আবার সমস্যা হবে। শিলু ওর ভ্যানিটি ব্যাগটা খুলল, তারপর একটা পেন বের করলো ব্যাগ থেকে। হাত খরচের টাকা বাঁচিয়ে এটা কিনেছি তোর জন্য, বেশ সুন্দর কালি এটার, নে। আমি হাতে নিলাম পেনটা, ভীষণ সুন্দর দেখতে। আমার মনটা আনন্দে ভরে উঠল। আমি খুশি হয়ে বললাম, বাহ কি সুন্দর, তুই তুই আমার জন্য এটা কিনেছিস? উফ, ভাবতেই কি যে ভালো লাগছে। এটা ভালো রেজাল্ট করার জন্য আমার পক্ষ থেকে তোর উপহার। আমি জানতাম চেষ্টা করলেই তুই পারবি। এটা দিয়ে লিখিস কিন্তু। এবার আমার চোখ দিয়ে এক ফোঁটা জল হঠাৎ বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্টে তাকে বেরোতে দিলাম না। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পকেটে পেনটা রাখলাম। আমরা উঠলাম। আসার সময় ওর জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম, সেটা বের করে ওর দিকে বাড়িয়ে দিলাম। ও আমার দিকে হাত বাড়ালো। ওর হাত এখন আমার হাতে। এবার ও জোরে আমার হাতটা ধরেছে। ওর দৃষ্টি আমার চোখের দিকে। আমিও ওর দিকে তাকালাম। ওর চোখের কোণে জল। হাতটা আবারও চেপে ধরে ও আমায় বলল, আমায় ভুলে যাস না কিন্তু। বুঝলাম আর কিছুক্ষণের মধ্যেই ওর চোখ গড়িয়ে জলের ধারা নামবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, ভুলবো না। শিলু আর বিন্দু মাত্র না দাঁড়িয়ে চকলেটটা হাতে নিয়ে আমার হাত ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। বুঝলাম ও কাঁদছে। আমি বোকার মতো ওর চলে যাওয়া দেখলাম। আমার সেদিন সেই সাহস ছিল না যে ওকে জড়িয়ে ধরে ওর কান্না মুছিয়ে দিই। দূর দিগন্তের দিকে তাকিয়ে আমি পকেট থেকে ওর দেওয়া পেনটা বের করে হাতে ধরতেই এক ফোঁটা জল গিয়ে পড়ল ওটার উপর। হরি মন্দিরের সামনে ভোরবেলা দাঁড়িয়ে আছি। আজ পাঁশকুড়া যাচ্ছি। এখান থেকে বাস ধরব। লালু, সম্রাট, ফাল্গুনি এসেছে আমাকে ছাড়তে। ওরাই আমার ব্যাগপত্রের দায়িত্ব নিয়েছে। বাস আসতে এখনো মিনিট 10 মতো দেরি। বাবা মাও একদিকে দাঁড়িয়ে আছে। লালু আমার পাশে এসে বলল, ভাই চলে যাচ্ছিস? হেবি কষ্ট হচ্ছে, বিশ্বাস কর। কি করব বল ভাই, এটাই জীবন। তাই তো রে ভাই, দিনগুলো কিভাবে কেটে গেল বল। আমরা আমরা সবাই কত বড় হয়ে গেলাম, তাই না রাহুল? হ্যাঁ, লালুকে এভাবে কথা বলতে আমি ছোটবেলা থেকে কোনোদিনই দেখিনি। ফাল্গুনি আর সম্রাট আমার পাশে এসে দাঁড়ালো। সম্রাট বলল, তোকে দেখে আমার নিজেরই এখন কেমন যেন লাগছে। আমাকেও তো কোথাও না কোথাও চলে যেতেই হবে। সত্যি ভাই, আর একসঙ্গে খেলা হবে না, মজা করা হবে না, স্কুল যাওয়া হবে না, সব কিছু কেমন যেন হয়ে গেল। আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ কষ্ট হচ্ছে আমার। বন্ধুরা যে যার মতো আলাদা হয়ে যাচ্ছি। একেই বোধ হয় বড় হওয়া বলে। জয় আসবে না? আসবে তো বললো, কে জানে কোথায় কি হয়েছে, দেরি করছে কেন মালটা। দূর। সাবধানে থাকিস ভাই, ওখানে যোগাযোগ রাখিস। আরে ভাই চিল চিল, আমি বিদেশে চলে যাচ্ছি না, এই তো কয়েকশো কিলোমিটার যাচ্ছি। এই চাপ নিস না তো। আরে তাও ভাই, সেই তো দূরেই যাচ্ছিস বল, নতুন জায়গা, নতুন নতুন মানুষ। কয়েকদিনের মধ্যে তোদেরকেও যেতে হবে রে। হ্যাঁ সেই তো অবশ্যই। আমার ভাই পাশে এসে বলল, দাদা, মা বাবা ডাকছে রে, ওদিকে যা একবার। আমি ওদের থেকে সরে এসে বাবা মায়ের কাছে গেলাম। দুজনকেই প্রণাম করলাম। মা আমাকে জড়িয়ে ধরল। দেখলাম মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ভালো করে খাওয়া দাওয়া করিস।
মাঝে মধ্যে বাড়ি আসবি কিন্তু। বাবার কণ্ঠও ধরে এসেছে। অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে কল করবি কিন্তু। আমি ভাইকে পাঠিয়ে দেবো তাহলে। আচ্ছা চ, বাস আসছে। সম্রাট, লালু, ফাল্গুনি আমাকে জড়িয়ে ধরল। এবার আমার ভীষণ কান্না পেল। বাসটা এসে গেছে। ওরা সবাই মিলে আমার ব্যাগপত্র তুলে দিল। আমি মায়ের দিকে তাকিয়ে দেখলাম জল আরো বেড়েছে। বাবার চোখের কোণাও চিকচিক করছে। মৈনাকরা বাস থেকে নেমে গেল। বাস ছাড়তে যাবে ঠিক তখন দেখলাম জয়কে চড়ে চড়ে সাইকেল চালিয়ে আসতে। আমি কন্ডাক্টরকে ইশারায় বাস দাঁড় করিয়ে রাখতে বললাম। কি রে, এত দেরি? ভাই, এটা তোর জন্য। ওখানে গিয়েও কিন্তু ছক্কা মারা ভুলিস না। আমি হাসলাম। ওকে একবার জড়িয়ে ধরলাম, বললাম, ভালো থাকিস ভাই। জয় নেমে গেল, বাস ছেড়ে দিল। আমি জানলা দিয়ে ওদের সবাইকে দেখতে লাগলাম। আমার ছোটবেলা, আমার কিশোরবেলাকে আমি কয়েক মুহূর্তে ফেলে স্বার্থপরের মতো চলে যাচ্ছি অন্য কোথাও। মায়েরা বোঝে আমরা যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে আর কোনোদিন ঘরে ফেরা হয় না। আজকের পর থেকে আর কোনোদিন আমার ঘরে ফেরা হবে না। মা তার জন্যই ওভাবে কাঁদছিল। চেনা রাস্তাগুলো দেখতে দেখতে চললাম। সবাইকে ফেলে যাচ্ছি। মৈনাক, লালু, সম্রাট, ফাল্গুনি, জয়, রিজু, স্মৃতিকণা, অন্তরা, দেবিকা, অর্পিতা, আর ফেলে যাচ্ছি যাকে কখনো ফেলে যেতে চাইনি, শিলুকে। এই তো, এই রাস্তা ধরেই তো কত স্মৃতি লেগে আছে ওর আর আমার। কতদিন ওকে এই রাস্তাতেই সাইকেল চালাতে দেখেছি। শেষ দিন ওর সাথে দেখা হওয়ার কথা মনে পড়ল। ওর শেষ কথাটা আমার মনে পড়ল, আমায় ভুলে যাস না কিন্তু। The city hasn't broke me yet, full of lonely people just wandering around for their own mistakes. When you feel like your life's about only things, you stay around looking for the meaning. 너무 피곤해, but I remember how I made it through, and I thought it was cruel before. Then I miss him too. Then my heart beats to die again. If all of me can be at peace, and it's hitting me hard this time. If all of me can feel this free, but I'm making sure nothing owns me, no breaks into my soul. I really just need. 힘들 때 나도 도망갈 어딘가로. 그때는 나 잠시만 떠날게. না, আমি কাউকে ভুলবো না, ভুলতে পারবো না, চাইলেও না। আমার গ্রাম, আমার কৈশোরবেলা, আমার ছুটোছুটি, আমার ক্রিকেট খেলা, আমার কাঁসাইয়ের তীর, আমার খুদিপুকুরের মাঠ, আমার স্কুল, আমার বাড়ির জানলা, আমার ঠাকুর ঘর, সব থেকে যাবে। সারাটা জীবনের জন্য থেকে যাবে। আমি ঘরে নাইবা ফিরি, ঘর আমার মনের মধ্যে সারা জীবনের জন্য থেকে যাবে। বাসের জানলা দিয়ে আমার গ্রামকে ফেলে রেখে আমি চললাম নতুন জীবনের উদ্দেশ্যে। And it's hitting me hard this time. If all of me can feel this free, but I'm making sure nothing owns me or breaks into my soul. I really just need. 힘들 때 나도 도망갈래 어딘가로. 그때는 나 잠시만 떠날게. 지금까지 만나지 못한 그런 사랑이 또 나에게 힘들게 다가온 그대를 아직 너 멀리서
বাড়ি ফেরা সত্যি আমার আর হয়নি। পাঁশকুড়া থেকে বাড়ি হয়তো পরে বহুবার গেছি, কিন্তু যতবার গেছি ততবার বাড়ি আমাকে বুঝিয়ে দিয়েছে আমি পর হয়ে গিয়েছি। আমার গ্রাম, আমার কৈশোরকে ফেলে রেখে যাওয়ার অভিমান ওরা সারা জীবন বয়ে বেড়াবে, আর আমি কোনোদিনই ওই অভিমান ভাঙতে পারিনি। পাঁশকুড়াতে প্রথম কয়েক মাস আমার ভীষণ বাজেভাবে কেটেছিল। এমনিতে নতুন জায়গা, নতুন মানুষ, নতুন কলেজ। আমি দূর গ্রাম থেকে আসা একটা সাধারণ ছেলে। একটা ভয় তো ছিলই, তার উপরে আমি আবার কলেজ হোস্টেলে থাকতাম। ফার্স্ট ইয়ারে জুনিয়র বলে ভয়ানক অত্যাচার করত সিনিয়রগুলো। 12-এ পড়াশোনা করার অভ্যেসটা কলেজে এসে অতটা বজায় থাকলো না। র্যাগিং খাওয়ার দিনগুলোতে সময়ই পেতাম না পড়ার, ভালো লাগতো না। মাঝে মধ্যে মনে হতো বাড়ি পালিয়ে যায়, কিন্তু আবার মনে হতো আমাকে পড়াশোনা করে বড়সড় কিছু একটা করতেই হবে। বাড়ির কথা মনে পড়ত, বন্ধুদের কথা মনে পড়ত। বিকেলবেলা সম্রাটের দেওয়া ব্যাট নিয়ে খেলতাম, কিন্তু হোস্টেলে ফিরেই আবার র্যাগিং শুরু। সেসব দিন এখন মনে পড়লে ভীষণ কষ্ট হয়। কিছুই করার ছিল না তখন। আমি মাঝে মধ্যে সিনিয়রদের বিছানার পাশে সারা রাত ওদের মশারি ধরে মশার কামড়ে ঠাঁই দাঁড়িয়ে থাকতাম। তখন শুধু বাড়ির কথা মনে করতাম। বাড়িতে আমার ঘর, আমার বিছানা, বাবা, মা, ভাই, দাদু, ঠাকুমা, কাকু, কাকিমা, মৈনাক, লালু, ফাল্গুনি, জয়, রিজু। আর ভাবতাম শিলুর কথা। ওর কথা ভাবলেই আমার কষ্ট এক মুহূর্তে কোন দিক দিয়ে যেন উড়ে যেত। আমি ওভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবতাম শেষ দিন চরণ পাহাড়ি কালী মন্দিরে আমাদের কাটানো মুহূর্তের কথা। ভাবতাম স্কুলের কথা। ভাবতাম রোজ ওর জন্য সকালে ডাকবাংলা মোড়ে দাঁড়িয়ে থাকার কথা। আহা, কি সুন্দর সব মুহূর্ত! এখনও সেসব মুহূর্ত আমার বেঁচে থাকার রসদ। সেই কঠিন দিন পার করতে পেরেছিলাম ভালো স্মৃতিগুলোর জন্য। একদিন সকালে ঘুম থেকে উঠে কলেজ যাব, ঠিক তখন লক্ষ্য করলাম আমার ফোনে একটা মেসেজ ঢুকেছে। আমি ওটা খুলে পড়তেই আমার সমস্ত কষ্ট কোথায় যেন মিলিয়ে গেল। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। কিরে, চিনতে পারছিস? না, চেনার আর কি আছে। বাড়ি থেকে আসার আগে আমি হাতিখেদা মন্দিরে নারকেল বেঁধে এসেছিলাম এই মনস্কামনা নিয়ে যেন শিলু তাড়াতাড়ি একটা ফোন পাই। আমি নিজেও একটা স্মার্টফোন কিনেছি এখানে আসার আগে, কিন্তু ওর কাছে ফোন না থাকলে কথা হবে না। সেই চিন্তায় এমনকি আমি চরণ পাহাড়ি কালী মন্দিরেও মায়ের কাছে প্রার্থনা করে এসেছিলাম যেন ও তাড়াতাড়ি একটা ফোন পায়। ভগবান নিশ্চয়ই আমার কথা শুনেছেন। আমি আন্দাজে উত্তর দিলাম, হ্যাঁ শিলু। হ্যাঁ, নতুন ফোন কিনেছি। আনন্দে আমি লাফিয়ে উঠলাম। আমার জীবনে এতটা আনন্দ খুব কম সময়ে এসেছে। মনে মনে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আমি। আমার প্রার্থনা প্রতিবারের মতো এবারও শুনেছে ভগবান। বাড়ি গিয়ে চরণ পাহাড়ি মায়ের কাছে একবার যেতেই হবে। আরে বাস, যাকে কেমন আছিস বল? ভালো, আবার পরে কথা হবে, ফোন করব পরে। আচ্ছা। ফোন রেখে দিয়ে আমি কলেজের জন্য রেডি হতে গেলাম। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার! এই দিনটার জন্য কতদিন যে অপেক্ষা করে আছি। এখানে এসে থেকে রোজ ভগবানের কাছে প্রার্থনা করেছি। এবার আর চিন্তা নেই, যখন খুশি তখন অন্তত কথা তো বলতে পারবো। সেদিন থেকে আমাদের ফোনে কথা বলা শুরু হলো। সেরকম কিছু না, জাস্ট কি খেলাম, কেমন আছি, কবে বাড়ি যাব, কলেজ কেমন লাগছে, এই সব আর কি। শিলু অবশেষে পুঞ্চা কলেজেই ইংলিশ নিয়ে ভর্তি হয়েছে।
তবে ওর লক্ষ্য নার্সিং পড়ার। এবছর ওর বয়স না পৌঁছাই ও ফর্ম ফিল আপ করতে পারেনি। সামনের বছর ও ফর্ম ফিল আপ করবে। আমাদের মধ্যে মেসেজের কথা বেশি হতো, কেননা দুজনের ফোনে কথা বলার সময় মিলত না। মানে আমি সারাদিন ব্যস্ত থাকতাম আর রাতে ফাঁকা। ও রাতে বাড়ির কাজকর্ম করত, সেই সময় আবার ওর ফোন মামির কাছে থাকতো। মাঝে মধ্যে মামি ফোনে ভিডিও দেখত। আমরা নিজেদের মধ্যে একটা কোড ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলাম। যখন ও ফোন অন্য কারোর কাছে দিয়ে যেত তখন আমাকে কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিভিন্ন কথা বলে যেত। কথা বলতে বলতে হঠাৎ কেউ চলে এলে ও দুটো লেটার লিখত, ST, মানে আর যেন মেসেজ না করি। এটার অর্থ ছিল অ্যাকচুয়ালি স্টপ, বা ফোন মামির কাছে দিলে লিখত MMI, ওর পাশে কেউ থাকলে লিখত P। বেশ ভালোই চলছিল সব কিছু। একদিন রাত্রির বেলা এমন সময় শিলুর কল এলো। সাধারণত ও এই সময় কল করে না। হ্যাঁ বল, এত রাতে কবে আসবি তুই? তোর কি কিছু হয়েছে শিলু? গলাটা এরকম লাগছে। কই না তো, কিছু হয়নি। কেমন আছিস তুই? না, কিছু তো একটা হয়েছে। না না ধুর, খেয়েছিস? হুম, কথা ঘোরাচ্ছিস কেন? কি হয়েছে বলবি? শিলু, তুই তুই কাঁদছিস? কি কি হয়েছে বল আমায়। আমি কি ভোরবেলা যাব? না, এখন আসতে হবে না। তুই পুজোর সময় আসবি তো? হ্যাঁ যাব তো, কিন্তু এভাবে কাঁদলে না না না। কি হয়েছে বল আমায়, আমার কিন্তু এখানে পড়ায় মন বসবে না। তুই পড় ভালো করে, এখন আসতে হবে না। পুজোতে এলে দেখা করিস, আমি অপেক্ষা করব। এই প্রথমবার শিলু আমায় বলল ও অপেক্ষা করবে। এতদিন ও বরাবরের জন্য বলে এসেছে আমাকে অপেক্ষা করতে। আমার কান্না পেল। আমি ভাবতেও পারি না এই মেয়েটা আমার জন্য অপেক্ষা করে আমাকে দেখবে বলে, আমার সঙ্গে কথা বলবে বলে। ঘরে ফেরার টান এতদিনে আমি অনুভব করলাম। আমি রাখছি, আর কথা বলতে পারবো না, মামি আসছে। আর ফোন করা যাবে না, মামি আছে ওর পাশে। টেক্সটও করা যাবে না। অগত্যা মাথায় একটা বুদ্ধি এলো, স্মৃতিকণাকে ফোন করতে হবে। ও নিশ্চয় জানবে শিলুর কি হয়েছে, কেননা স্মৃতিকণাকে শিলু ওর সমস্ত মনের কথা বলে। স্মৃতিকণা এখন কলকাতায় থাকে। মাঝে মধ্যেই ওর সঙ্গে আমার কথা হয়। ওকে ফোন করতে ও ধরে বলল, বল রাহুল, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো, পড়াশোনার প্রচুর চাপ, ওই আছি আর কি। শোন না, আমাকে শিলু ফোন করেছিল বুঝলি, করে শুধু কাঁদছিল। জিজ্ঞেস করতে কিছুই বললো না যে কি হয়েছে, শুধু জিজ্ঞেস করলো যে আমি কবে বাড়ি যাব। ওর কি কিছু হয়েছে, তুই কিছু জানিস? আসলে হ্যাঁ রে রাহুল, ও আমায় সন্ধ্যাবেলা ফোন করেছিল। জানিসই তো ও খুব চাপা মেয়ে, তোকে সরাসরি কিছু বলতে পারে না, তাই কিছু বলেনি। ওর বাড়ি থেকে এবার সত্যিই বিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে, আর ওকে এটাও বলেছে যে ও বিয়ে করে যেন পড়াশোনা এগিয়ে নিয়ে যায়, কিন্তু বিয়ে করে নিতে হবে। ও বেচারি খুব ভেঙে পড়েছে রে, কাঁদছে, কাউকে কিছু বলতেও পারছে না। কি কি বলছিস ভাই? ওর বিয়ে হয়ে যাবে? এত তাড়াতাড়ি এসব বলার কোনো মানে হয়? ও কিছু বলেনি? ওর কথা কেউ শুনতে চাইছে না রে, ও সরাসরি তোকে এসব বলতেও পারছে না, তাই গুমড়ে গুমড়ে মরছে। তুই প্লিজ এবার কিছু একটা কর রাহুল, অন্তত যেন তুই ওর বাড়িতে বলতে পারিস। আচ্ছা, ও কি তাহলে সত্যিই আমায় ভালোবাসে? এত কিছুর পরেও তোর সন্দেহ আছে? আমার মাথা কাজ করছে না। এবার আমি কি করব? আমি স্মৃতিকে, আচ্ছা বেশ, পরে কথা হবে তোর সাথে বলে ফোনটা রেখে দিলাম। রুম থেকে বেরিয়ে গিয়ে সামনের বারান্দার এক কোণায় দাঁড়ালাম। জীবনে এতটা অসহায় সেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন ছাড়া আমার আর
কখনো লাগেনি। আমি এক মনে রাতের অন্ধকারের সাথে নিজেকে মিশিয়ে দিলাম। সেদিন রাতে আর ঘুমোতে গেলাম না। এই অন্ধকার রাত্রির মতোই আমার সামনের জীবনটা অন্ধকার। সেই অন্ধকারে আলোর কোনো দিশা নেই, হাওয়ার কোনো স্পর্শ নেই, শুধু আছে নরখাদক পিশাচের মতো শয়তান সময়ের উল্লাস। পরের দিন মন খারাপ করে প্র্যাকটিক্যাল রুমে বসে আছি। সবাই কাজ করছে, আমি এক কোনায় বসে আকাশ কুসুম ভাবছি। হঠাৎ শ্রেয়া এসে পাশে বসল। শ্রেয়া আমার কলেজের বেস্ট ফ্রেন্ড, আমি ওকে বোন বলে ডাকি। কলেজে একমাত্র শ্রেয়াই জানতো আমার আর শিলুর ব্যাপারে, আর সেরকম কাউকে বলিনি আমি। মৈনাক, লালু, ফাল্গুনি, সম্রাটরা সবাই যে যার মতো পড়াশোনা করতে কোথাও না কোথাও চলে গিয়েছে। শ্রেয়া বাড়ি থেকে অনেক দূরে এই অন্য জায়গায় আমার একমাত্র কথা বলার সঙ্গী। এখন বাকি কারোর সঙ্গে আর প্রতিদিন কথা হয় না। আমি জানি জীবন এরকমই নিষ্ঠুর, সবাইকে দূরে নিয়ে যায়। হয়তো শিলুকেও আমার থেকে নিয়ে যাবে। কিরে, এখানে একা একা বসে আছিস কেন? প্র্যাকটিক্যাল করছিস না? ভালো লাগছে না রে ভাই, তাই এখানে বসে আছি। কেন ভাই, কি হয়েছে? আরে বল আমাকে। একটা সমাধান চাই। কিসের? আচ্ছা ভাই, তাড়াতাড়ি চাকরি পেতে হলে কি করতে হবে বলতো? দেখ ভাই, এই রাজ্যে চাকরি টাকরি নেই। চাকরির জন্য যদি খাটতেই হয় তাহলে সেন্ট্রালের জন্য খাট। মানে আবার কি? হয় সিভিল সার্ভিসের জন্য খাট বা রেলটেল। আরে সেগুলোতে তো অনেক সময় লাগবে। তাড়াতাড়ি পেতে হলে তাহলে ডিফেন্সের জন্য খাট। থ্যাংক ইউ ভাই, ভালো বলেছিস। এরপর আমায় ক্লাসরুমের থেকে ডিফেন্সের মাঠে বেশিক্ষণ দেখা যেত। কখনো হলদিয়া বা কখনো ব্যারাকপুরে না খেয়ে সারা রাত জেগে লাইন দিতে গিয়েছি। তখন আমার একটাই লক্ষ্য, চাকরি পেতেই হবে। শিলুকে কিচ্ছু বলিনি এসব। ভেবেছিলাম একবারে চাকরি পেয়ে ওর কাছে গিয়ে বলবো, দেখ শিলু, তোকে আর কাঁদতে হবে না, আমি চাকরি পেয়ে তোর জন্য এসেছি। আমার পড়াশোনা লাটে উঠল। আমি ডিফেন্সের জন্য খাটতে শুরু করলাম। মাঝে মধ্যে শিলু ফোন করত, গলা শুনে বুঝতাম ভীষণ কষ্টে আছে বেচারি। একদিন দৌড়ানোর পর ঘরে ফিরছি, ঠিক তখন শিলুর একটা মেসেজ পেলাম। আমাকে দেখতে আর ছেলে আসছে, আমি জানি না কি হবে, আজ আর ফোন করিস না। মামি অলরেডি সন্দেহ করছে আমি কোনো ছেলের সঙ্গে কথা বলছি কিনা। তুই বাড়ি এসে দেখা করিস, আর বেশি চিন্তা করিস না, পড়াশোনা কর ভালো করে। আমার মাথায় একটা বাজ পড়ল। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। সেদিন আমার ভেজা বালিশ চোখের জলের হিসেব রেখেছিল কিনা আমি জানি না, কিন্তু সেদিন আমি একটা জিনিস বুঝে গিয়েছিলাম, শিলু আমার ভাগ্যে নেই। আমাকে ওকে ভুলে যেতে হবে। শিলু কি তবে রাহুলের ভাগ্যে নেই? তাকে কি সত্যিই ভুলে যেতে হবে শিলুকে? এই অবস্থায় রাহুল কি করবে শিলুকে পাওয়ার জন্য? জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। শুনছিলেন একটি প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ আমাদের কথার 4র্থ পর্ব। আজ গল্প পাঠে ছিলাম আমি বিপ্রদীপ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সৌভিক, মৌপিয়া, প্রীতম, আর্য, সায়নী, সৌমদীপ, তানিশা এবং আলোকলতা। গল্পের ইন্ট্রো লিখেছে সৌমাভ। পোস্টার ডিজাইন করেছে মোনালিসা। গান প্রতীক।
অ্যানিমেশন করেছে সৈকত। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি বিপ্রদীপ। সামগ্রিক পরিচালনায় ছিলাম আমরা টিম কল্পনা বিলাসী। আপনাদের গল্পটা কেমন লাগছে সেটা জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। একবার আমরা কথা দিয়ে কথা রাখতে পারিনি, সুতরাং আমরা এই মুহূর্তে জানাচ্ছি না যে আগামী পর্ব কবে আসবে। সুতরাং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের কথার পরবর্তী পর্ব নিয়ে।